এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ক্রমাগত যে মানে বুলিং করে যাচ্ছে, এটাকে আমি কি বলবো আমি জানি না, এটা কি নতুন রাজনীতি সংজ্ঞার মধ্যে পড়ে? আমরা একটু রাকিব আল হাসান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও তারুণ্য নির্ভর রাজনীতিকে আপনি সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, আপনি নিজেও তরুণ। হ্যাঁ, সারোয়ার তুষারের সবগুলো বক্তব্যকে কি আপনি সমর্থন করেন? আসলেই কি তরুণরা তাদের ক্রেজ ধরে রেখে এগোচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক সারোয়ার তুষার ভাই, এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, তরুণরা, এটা আসলে আমি এখনই কমেন্টস করতে চাই না। দেখুন, উনি যেটা বলছিল, আমি আসলে মানে নতুনদের যে রাজনীতি, উনি অনেকগুলো উদাহরণ দিলেন। বিশেষ করে এখন সবচেয়ে বেশি যে কম্প্যারিজনের জায়গাটা, সেটা হচ্ছে নেপালের সরকারের সাথে, তাই না? এখন নেপালের সাথে, হ্যাঁ, উনি যে তথ্যগুলো ফ্যাক্টগুলো দিয়েছে, ফ্যাক্টগুলো সত্য, যে একেবারে তারা মানে তাদের কন্টেস্টটা ভিন্ন ছিল। কিন্তু ধরেন তাদের এটা কিন্তু মানুষ মনে রাখতেছে যে নেপালে কিন্তু একটা তরুণদের রাজনীতি দলে ক্ষমতা আসতেছে, বাংলাদেশের তরুণরা কেন পারলো না? এটা কিন্তু উনি যে বললো শুধুমাত্র বিএনপি বা বিএনপিপন্থী লোকজন এই প্রশ্নটা করতেছে, এরকম না। আমি অনেক মানুষই দেখেছি যারা মানে পলিটিক্সের সাথেও না, কিন্তু তারাও এই ধরনের প্রশ্নগুলো করতেছে। ধরেন আমি একটা কথা বলি, উনি বলছে যে সেটা শুধু তরুণদের বা এনসিপির চাহিদা না, এটা আসলে সকলের চাহিদা। বা বিএনপির সাথে উনি অনেক কম্প্যারিজন করছেন। দেখুন, বিএনপির সাথে এনসিপির আমিও কম্প্যারিজন করতে চাই না। উনি সময়ের প্রেক্ষাপট দিচ্ছেন, সাংগঠনিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, সব কিছু মিলেই এর আগে বিএনপি 2বার দেশ চালিয়েছে, তো সব কিছু মিলে বিএনপির সাথে কম্প্যারিজনের জায়গাটা নেই। কিন্তু ধরেন মানে ওনারা যে তরুণদের যে রাজনীতি, মানে আমরা বিশেষ করে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগ পর্যন্ত তরুণদের রাজনীতি নিয়ে আমাদের খুব বেশি আলোচনা হয়নি। আমাদের জাস্ট একটা কোটা সংস্কার বাংলাদেশ জানতাম না, রাইট? তো তার পরবর্তী সময় কিন্তু তার আগেও এটা একটা ডিমান্ড ছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে তরুণদের কেন্দ্রিক একটা রাজনীতির একটা ডিমান্ড ছিল। তো পরবর্তী 5ই আগস্টের অনেক পরে যা এটা প্রকাশিত হয়। শুরুতে ওনারাও কিন্তু এনসিপি ছিল না, শুরুতে ছিল যে জাতীয় নাগরিক কমিটি, তাই না? তো ধীরে ধীরে তারপর আরও অনেকগুলো সংগঠন দল অলরেডি গড়ে উঠছে। ইভেন আপনার 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে নতুন আরেকটি দলের দেখলাম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে আরেকটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে। তখন আমি একটা প্রশ্নই করতে চাই, ধরেন বিএনপি বা অন্য কোনো দল যারা এস্টাবলিশমেন্ট বাংলাদেশের রাজনীতি করতো, তারা কিন্তু কখনো এই শব্দগুলো ইউজ করেনি বা এই ধরনের নতুনত্ব শেখাতে চায়নি যে আমরা নতুন বন্দোবস্ত করতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই। হ্যাঁ, তখন বিএনপির 31 দফা এটা একেবারে তার পলিটিক্যাল একটি ম্যানিফেস্টো ছিল। 2022 সালে সে 27 দফা দেয়, 23 সালে এসে এটাকে 31 দফা করে। মানে সে রাষ্ট্র সংস্কারের জন্য ক্ষমতা গেলে কী কী সংস্কার করতে চায় বা সে নতুন কি রাজনীতি উপহার দিতে চায়, যেটা একটা উদাহরণ অলরেডি আজকেই একটা বড় আলোচিত ঘটনা। তো কিন্তু এই নতুন রাজনীতি যে টার্মটা কিন্তু আসলে আমরা শুরুতেই মানে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বকে নিয়ে আরও শর্টকাট যদি আমি বলি, এনসিপির মুখ থেকে শুনলাম। ধরেন আমি যদি সেটা যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে আপনি দেখেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ক্রমাগত যে মানে বুলিং করে যাচ্ছে, এটাকে আমি কি বলবো আমি জানি না, এটা কি নতুন রাজনীতি সংজ্ঞার মধ্যে পড়ে? ধরেন একজন ওনাদের এমপি, উনি এখন এমপি, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি একটা পিচ্ছি বাচ্চাকে নিয়ে, শিশুকে নিয়ে তিনি যে ধরনের ভিডিওটা করলেন, তাই না? এগুলো কি নতুন রাজনীতির সাথে যায়? কারণ এগুলো তো আমরা পুরনো ফেলে আসা রাজনীতি। ধরেন হাসিনা উঠতে বসতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলতেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন, এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেন। তো এখনকার ওনারা ক্ষমতা আসার পরেও, ক্ষমতা আসার আগেও না, আসার পরেও যদি এই ধরনের রাজনীতি আমাদের শিখতে হয় তরুণদের কাছ থেকে, তাহলে এই রাজনীতি আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক। আর সেকেন্ড কথা হচ্ছে, তাহলে এটাকে আসলে আমি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন তরুণদের রাজনীতি মানুষ এটা অনেক কারণে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অনেকের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ এই জিনিসগুলোকে ধরেন আপনার যদি আপনার রাজনীতি সমালোচনা, আপনি এখন বিরোধী দল আছেন, কার্যত তারা তো বিরোধী দল একটা পার্ট, তারা তো বিরোধী দল। তো আপনি সরকারের প্রত্যেকটা জিনিস আপনি সমালোচনা করতে পারেন, ভালো খারাপ সব কিছু মিলিয়ে স্ট্যাটিক ডেটা অনুযায়ী। কিন্তু এই যে বুলিং করা, এই যে চরিতার্থ করা, শব্দচয়ন, এক্স্যাক্টলি শব্দচয়ন, তো এই জাতীয় জিনিসগুলো যে প্র্যাকটিসটা, এটা তো আসলে আমরা নতুন রাজনীতি হিসেবে দেখতে চাই না। আর দেখুন, নেপালে কিন্তু ধরেন কন্টেস্টটা ডিফারেন্ট ছিল, কিন্তু নেপালের এই তরুণরা কেন সফল হয়েছে? কারণ এই তরুণরা, নেপালের কিন্তু যিনি সুশীলা কার্কি, তিনি বলেছেন যে আমরা নেপালকে আর একটা বাংলাদেশ হতে দিতে চাই না বা দিতে দিব না। তো এই যে আপত্তিকর, বাংলাদেশকে উদাহরণ বানালেন, তাই না? মানে এবং বাংলাদেশকে তারা আরো ছোট করে দেখলেন, তাই না? এখন এটা কিন্তু ফ্যাক্ট ওয়াইজ কিন্তু ওদের কন্টেস্টে কিন্তু রাইট। কারণ হচ্ছে ধরেন নেপালের তরুণরা কিন্তু পাশে, মানে ওদের অভ্যুত্থানের পরে তারা কিন্তু সবাই পড়ার টেবিলে চলে গেছে। আমাদেরকে কিন্তু ডক্টর ইউনূস এটা বলতে পারতেন যে তোমরা একটা অভ্যুত্থান করছো, তোমাদের জায়গাটা তোমাদের জায়গা থাকবে, তোমরা আবার পড়াশোনার দিকে চলে যাও, তাই না? তো সে জায়গা থেকে দেখুন, এই তরুণদের মধ্যে আমি নাম ধরে বলতেছি না, এই তরুণদের মধ্যে কেউ কেউ গিয়েছে, সবাই তো যায়নি। ধরেন সারাতু শর্মার মতো তো ফুল টাইম পলিটিশিয়ান হয়ে গেলেন। কোনো কোনো তরুণ কিন্তু সে সচিবালয় গিয়েছেন, তকবির বাণিজ্য করেছেন, এসপিডিসি বদল করেছেন, বিসি নিয়োগ দিয়েছেন। তো এই তরুণদের রাজনীতি তো মানুষ আসলে সেটা প্রত্যাশা করে না। নিশ্চয়ই তাদের সেই কন্ট্রিবিউশনের জায়গাটা রয়েছে, কিন্তু সেই তরুণরাই সবকিছু নির্ধারণ করে দেবে, এটা তো একটা রাষ্ট্র হতে পারে না। এই মবক্রেসি জিনিসটা ওরাই এস্টাবলিশ করে গেল। এই কারণেই কি তরুণদের রাজনীতির প্রতি সাধারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে? আমি মুখ ফিরিয়ে নিয়েছি সেটা বলবো না। একটা অংশ এটা অনেক সম্ভাবনা দেখিয়েছিল, অনেক আশা দেখিয়েছিল, অনেক আকাঙ্ক্ষা দেখিয়েছিল, কিন্তু তারা সে আকাঙ্ক্ষার পারকটি ধরে রাখতে পারেনি। এবং যার কারণে ধরেন কিছু গুটি কয়েক তরুণদের জন্য বা একটা অংশের তরুণদের জন্য
হয়তো এটা সাফারও ধরেন আমরা হবো না, হয়তো ধরেন যেহেতু আমি তরুণদের প্ল্যাটফর্ম রাজনীতি করি না বা আমি ওই রাজনীতির সাথে জড়িত না, সারাদ তুষার বাইরে তো সে রাজনীতির সাথে জড়িত, তো সুতরাং এটা আফটার ইফেক্টটা তো এটা সেটার মানে ইফেক্ট বা সাফারা যাই বলি, ভিকটিম যাই বলি, সেটা তো ওনাদের রাজনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এই তরুণদের রাজনীতিতে আসলে আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে পারিনি, এবং আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে ডক্টর ইউনূস আসলে ওনাদেরকে গাইড করতে পারেন নাই। কারণ আমি একটা ছোট একটা উদাহরণ আপনাকে দিই। মানে ডক্টর ইউনূস কেন ওনাদেরকে গাইড করবে? ডক্টর ইউনূসকে কি এই দলটি ওনাদের না না, আমি সেই অর্থ বলতেছি না, কারণ ডক্টর ইউনূস তখন প্রধান উপদেষ্টা ছিলেন। ডক্টর ইউনূস তো ওনাদেরকে অনেক জায়গায় পোট্রে করেছিলেন। ডক্টর ইউনূস করতে কথা অনেকবার বলেছিলেন, ইলেকশনে কয়েকদিন আগে বলেছিলেন যে তরুণদের কাছ থেকে আমি মনে করি যে কয়েকজন সংসদ সদস্য হবে, কয়েকজন এমপি হবে, কয়েকজন মন্ত্রী হবে। কিন্তু উনি ওই অর্থে গাইড করা, কারণ ওনাদের দল তো অনেক পরে হয়েছিল, শুরুতে উনি এই কাজটা বলতে পারতেন তোমরা পরে টেবিল বেড়ে যাও। এবং উনি যদি ওনাদেরকে প্যাট্রোনাইজ করতেন তাহলে আমি মনে করি যে ওনাদের আরো বেশি গ্রো আপ হতো। কেন হতো আপনাকে আমি একটা উদাহরণ দিই। প্যাট্রোনাইজ করেননি, হয়তো ভুল পথে করেছেন, সঠিক পথে করেননি। আমি একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন ডক্টর ইউনূসের একটা প্রতিষ্ঠান আছে, ইউনূস অ্যান্ড ইউথ সেন্টার, তাই না? এই প্রতিষ্ঠান থেকে উনি প্রত্যেককে সকলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল কনফারেন্সে উনি অ্যাকোমোডেট করেন, তাই না? আমাদের জুলাই আন্দোলনের সময় আমরা কিন্তু সকলেই এটা জানি, এখানে কেন্দ্রীয় সমন্বয় ছিল 158 জন শুরুতে, তাই না? সে 158 জন এখন কোথায়? এই 158 জন তো আপনি দেখেন অনেকে আছে কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে তার জীবনে কেরিয়ার শেষ হয়ে গেছে অলরেডি। আমি খবরে জানি না, আপনাদের মিডিয়াও জানে না, তাই না? এই 158 জনকে কি উনি দায়িত্ব নিতে পারতেন না? এই 158 জনকে যদি উনি অ্যাকোমোডেট করতে পারতেন মানে ইউতে, কিংবা উনি এদেরকে গ্লোবাল কানেকশনের সাথে গ্লোবাল কোনো প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে পারতেন, ওনাদেরকে প্রোডাক্টিভ করতে পারতেন, তাহলে 158 জন আজকে বাংলাদেশে পলিটিশিয়ানের জন্য ক্রিম আইটেম হতো। 158 জন কেন হারিয়ে গেল? তারপর আপনি দেখেন আজকে এনসিপির ওনারা ইলেকশনের পরে অনেক এনসিপি নেতারা কিন্তু আজকে পদত্যাগ করতেছে। গতকাল আমি দেখলাম কোথায় জানি 87 জন পদত্যাগ করেছে, সামনে হয়তো আরো পদত্যাগ করবে। তো এটা তো একটা ভাঙনের সুর। এর আগে যখন তারা জোটে গেলেন তখন অনেক নারী প্রার্থী, অনেক নারী নেত্রী তাদের থেকে ছড়ে গেল। তো এই যে তরুণরা অ্যাকোমোডেট হওয়ার সুযোগটা কিন্তু কমে যাচ্ছে, কারণ আপনি একটা তরুণ রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করে আপনি যদি বিএনপি জামাত বা প্রথাগত ইস্টাবলিশমেন্টে চলে যান, তাহলে আপনার তরুণের রাজনীতি থাকতেছে না। ইভেন আপনিও কিন্তু জোটে চলে গেলেন, সেটা অন্য হিসাব, অন্য ক্যালকুলেশন। আপনি কি ওনাদের এটি ব্যর্থতা হিসেবে দেখেন? না, আমি ব্যর্থতা হিসেবে দেখি না এখন পর্যন্ত, কিন্তু আমি মনে করি যে এটা অনেক ভালো কিছু হতে পারতো, কিন্তু সেই ভালো জায়গাটা হয়তো আমাদের প্রত্যাশা ভালো হওয়ার সুযোগ আর নেই। সুযোগ আছে আমাদের তো, যারা ভালো করতেছে তাদেরও ভালো তো শেষ নাই, এটা তো একটা আপেক্ষিক মাত্রা, তাই না? তো আমি মনে করি যে ধরেন আমরা যে পথটা ফেলে এসেছি সেই পথটা আমরা ফেরত যেতে পারবো না, কিন্তু সেই ভুলগুলো যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তারাও যেন এগুলোকে সর্ট আউট করে সামনে কাজ করে, তাই আমি মনে করি তরুণের রাজনীতি আরো বেশি প্রাসঙ্গিক হবে। আপনারা কি আপনাদের পথ চলায় যে তরুণ রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা তরুণ নেতাদের আপনাদের পথ চলার যে ভুলগুলো ডক্টর রাকিব যেগুলো বললেন সেগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন? আমরা এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে। ঠিক আছে দর্শক আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকিব আল হাসান, আছেন এনসিপি নেতা সারার তুষার। বিরতির আগে সারার তুষার, আপনার কাছ থেকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে তরুণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আপনারা ধরে রাখতে পারেননি। আপনাদের অনেক জায়গায় কি বলে জনপ্রিয়তা কমে গেছে বা মানুষ আপনাদেরকে যে প্রত্যাশা করেছিল সেটা পূর্ণতা পায়নি।